রবার্ট এ গ্লোভারের লেখা নো মোর মিস্টার নাইস গাই। ইন্ট্রোডাকশন। ভূমিকা। আপনি কি একজন নাইস গাই? একজন নাইস গাই হলো সে যে তার জীবনে সবাইকে খুশি রাখার চেষ্টা করে, যেমন তার স্ত্রী, যেমন তার গার্লফ্রেন্ড, পরিবার, বন্ধু বান্ধব, এমনকি প্রতিবেশীকেও। একজন নাইস গাই সর্বদা সে জীবনে যা কিছু করে তা সঠিক করার চেষ্টা করে, এবং এইভাবে তার সাথে কারো ঝগড়া বা তর্কও হয় না। এই ধরনের লোকেরা সর্বদা আশা করে যে লোকেরা তাদের মঙ্গল, যত্নশীল প্রকৃতির বিনিময়ে তাদের প্রচুর ভালোবাসা এবং সম্মান দেবে। তারা মনে করে এতে তারা সুখ পাবে এবং বিনিময়ে ভালোবাসা, যৌনতা এবং জীবন থেকে যা চাই তা পাবে। কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল। একজন নাইস গাই হওয়ার কারণে এই জাতীয় লোকেরা সর্বদা অন্যের ওপর নির্ভর হয়, এমনকি ছোট সিদ্ধান্তের জন্য অন্যের ওপর নির্ভর হয়, এবং এই ধরনের লোকেরা প্রায়শই জীবনে একা থাকে এবং ধীরে ধীরে হতাশার দিকে যেতে থাকে। আপনিও কি একজন নাইস গাই? যদি হ্যাঁ হয়, তবে সময় এসেছে আপনার এই নাইস গাই সিনড্রোমটিকে চিরতরে নিরাময় করার। কারণ যে অন্যকে সর্বদা খুশি রাখে সে কখনোই নিজে সুখী হতে পারে না। সুতরাং এই অডিও বুকে আপনি আপনার মতো কিছু নাইস গায়ের গল্প শুনতে পাবেন। তারা কিভাবে তাদের নিজ নিজ পরিস্থিতি পরিচালনা করেছেন, এবং আপনি এই বইটির লেখক ডক্টর রবার্ট গ্লোভারের কাছ থেকে শিখবেন যে একজন নাইস গায়ের ইমেজ ভেঙে দিয়ে আমরা আমাদের জীবনে সত্যিকারের সুখ পেতে পারি, কিভাবে প্রেম, যৌনতা এবং সাফল্য পেতে পারি। দ্য নাইস গাই সিনড্রোম। জেসন একজন ৩৫ বছর বয়সী ডাক্তার, যিনি শরীরের গঠন সংশোধন করে রোগ নিরাময় করেন। তিনি এই বইয়ের লেখক ডক্টর রবার্ট গ্লোভারের সাথে সাইকোথেরাপির পৃথক সেশন শুরু করেছিলেন। জেসন নিজের সম্পর্কে এই রকম কিছু বলেছিলেন: আমি একজন ভালো লোক, আপনি আজ পর্যন্ত আমার চেয়ে ভালো লোক খুঁজে পাননি। জেসনের জীবনের সবকিছুই নিখুঁত ছিল, তার যৌন জীবন ছাড়া। জেসন এবং তার স্ত্রীর মধ্যে অনেক মাস ধরে শারীরিক সম্পর্কও তৈরি হয়নি, এবং ভবিষ্যতেও কোনো আশা ছিল না। শুরু থেকেই জেসনের চাওয়া ছিল মানুষ তাকে পছন্দ করুক, ভালোবাসুক, কারণ সে নিজেও বড় মনের ছিল। তিনি নিজেকে নিয়ে খুব গর্বিত ছিলেন যে তিনি কখনো রাগ করেন না এবং সহজে আঘাত পান না। সবার সুখের খেয়াল রাখতেন। ঝগড়া করা তো দূরের কথা, তিনি কারোর সঙ্গে উঁচু গলায় কথাও বলতেন না। এই কারণেই জেসন তার স্ত্রীর সাথে তার ফিলিংস কোনোদিনও শেয়ারই করতে পারত না। অর্থাৎ জেসনের পক্ষ থেকে এমন কোনো বিষয় ছিল না যা আপনার এবং আমার মধ্যে লড়াইয়ের দিকে নিয়ে যাবে। কিন্তু এত সব চেষ্টার পরও মনে হলো জেনিফার তার উপর খুশি নন। জেসন সর্বদা একজন ভালো স্বামী এবং বাবার দায়িত্ব পালন করার চেষ্টা করেছিলেন, তবে জেনিফারের এখনো কিছু ক্ষোভ ছিল। একদিন জেনিফার যখন কাজে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন, জেসন তাদের মেয়ে চেলসিকে স্নান করিয়ে সুন্দর একটা পোশাক পরিয়েছিলেন। এরপরে জেসন নিজেই তার অফিসের জন্য প্রস্তুতি নিতে শুরু করে, কিন্তু সে দেখে যে জেনিফারকে কিছুটা বিরক্ত দেখাচ্ছে। কেন তুমি ওকে এই জামাগুলো পরিয়ে দিলে? এই জামাতে চেলসিকে একদম মানাচ্ছে না। জেনিফার বিরক্ত হয়ে বলল। জেসনের খুব খারাপ লাগছিল। জেনিফার মোটেও পাত্তা দেয়নি যে জেসন তাকে সাহায্য করার জন্য এত কিছু করেছে। তাকে ধন্যবাদ দেওয়ার পরিবর্তে সে তার কাজে ত্রুটি খুঁজে ধরছিল। তারপর আরেক দিনের কথা, যখন জেসন রাতে ডিনারের পর পুরো রান্নাঘর পরিষ্কার করেছিল। তিনি সমস্ত বাসনপত্র ধুয়েছেন, মেঝে পরিষ্কার করেছেন। তিনি ভেবেছিলেন যে জেনিফার আজ অবশ্যই খুশি হবে। জেনিফার রান্নাঘরে আসার সাথে সাথে সে বলল, কেন তুমি কাউন্টার পরিষ্কার করনি? জেসন তখনও পরিষ্কার করছিল যখন জেনিফার তাকে বাধা দেয়। তার প্রশংসা করার পরিবর্তে সে তার ভুল ধরছিল। এই পর্যন্তই ঠিকই ছিল, কিন্তু জেসনের আসল সমস্যা ছিল তার যৌন জীবন, যেটা নিয়ে সে খুব টেনশনে ছিল।
জেনিফার কখনোই যৌনতা নিয়ে উত্তেজনা দেখাতেন না, কিন্তু জেসন তাকে কখনো জোর করেনি, কারণ সে একজন ভালো স্বামী হতে চেয়েছিল। নিজের দিক থেকে সেরাটা দেওয়ার চেষ্টা করেছিলেন। বিনিময়ে তিনি তার বিবাহিত জীবন থেকে শুধুমাত্র একটি জিনিস চেয়েছিলেন, এবং তাও জেনিফার উপেক্ষা করছিলেন। জেসন বলেছিলেন, আমি জীবনে যা চাই তা হলো ভালোবাসা এবং বিশ্বাস। আমি কি এতটুকু প্রাপ্য নই? আমি কি খুবই বেশি চাইছি? এই বইটির লেখক ডক্টর রবার্ট গ্লোভার তার জীবনে এমন অনেক ভালো ছেলের সাথে দেখা করেছেন, যার মধ্যে আমরা 3 জনের গল্প এখানে শেয়ার করছি। টড এমন একজন চমৎকার লোক, যিনি মহিলাদের সাথে অত্যন্ত সততা এবং শিষ্টাচারের সাথে আচরণ করেন, এবং তিনি এটির জন্য খুব গর্বিত। অনেক মেয়েই তার বন্ধু যারা মনে করে যে টড যে কোনো মেয়েকে ভালোবাসবে বা বিয়ে করবে, সে খুব ভাগ্যবান হবে, কারণ সে শুধু ভদ্র এবং সদাচারী নয়, সে ভালো শ্রোতাও বটে। কিন্তু তাদের মধ্যে এমন একটি মেয়েও নেই যে এই বন্ধুত্বকে প্রেমে রূপান্তর করতে চায়। টড অবিবাহিত, যদিও তিনি একজন নাইস গায়। তিনি আশ্চর্য হন যে মেয়েরা তার মতো একজন ভালো ছেলেকে শুধুমাত্র বন্ধু হিসেবেই চায়, যখন তারা একজন রুক্ষ এবং শক্ত লোককে বয়ফ্রেন্ড বা বিয়ে করতে চায়। বিল এমন একজন মানুষ যে কাউকে না বলতে পারে না। তিনি লোকেদের সাহায্য করার জন্য তাদের গাড়ি ঠিক করেন। তিনি তার গ্রামের লিটল লেক বেসবল দলের কোচও। যখনই তার বন্ধুদের বাড়ি পাল্টাতে হয়, তখনই সে সাহায্য করতে পৌঁছে যায়। তার বিধবা মায়ের দেখাশোনার দায়িত্বও তার কাঁধে। প্রতিদিন সন্ধ্যায় কাজের পর সে তার মায়ের সাথে দেখা করতে যায়। বিল সব সময় সবাইকে সাহায্য করে, কিন্তু বিনিময়ে সে ততটা পায় না যতটা সে অন্যদের জন্য করে। এরপর আসুন গ্যারি সম্পর্কে কথা বলি, যিনি এমন একজন মহিলাকে বিয়ে করেছেন যিনি তাকে প্রতিনিয়ত অপমান করেন এবং সবার সামনে তাকে বিব্রত করেন। তার স্ত্রী আজ পর্যন্ত তাকে কখনো সরি বলেননি। শুধুমাত্র গ্যারি সর্বদা মিটমাট করে এবং সরিও বলে। আসলে গ্যারি চায় না তার দাম্পত্য জীবনে কোনো ঝড় আসুক, তাই সে তার স্ত্রীর গালিগালাজ শুনতে থাকে কোন রকম বকাবকি ছাড়াই। তার স্ত্রীর চোখে গ্যারির 1 পয়সাও সম্মান নেই, কিন্তু তা সত্ত্বেও গ্যারি তাকে খুব ভালোবাসে এবং তাকে তোষামত করতে থাকে। দেখলেন তো, সব ধরনের মিস্টার নাইস গাই পাবেন, প্রত্যেকের নিজস্ব গল্প আছে, কিন্তু ডক্টর রবার্ট লক্ষ্য করেছেন যে তাদের মধ্যে কিছু সাধারণ প্রবণতা রয়েছে। এই সুন্দর ছেলেরা বিশ্বাস করে যে তারা যাই করুক না কেন, এটি সর্বদা সঠিক হবে এবং লোকেরা তাদের প্রশংসা করবে। এই কারণেই এই লোকেরা তাদের চাহিদা এবং আবেগকে উপেক্ষা করে। তারা ভেতরে যতই দুঃখী বা ভেঙে পড়ুক না কেন, প্রতিটি পরিস্থিতিতে তাদের শান্তি দরকার। তারা কখনোই তাদের মনের কথা বলে না। তারা সবকিছুর জন্য অন্যদের দিকে তাকায়। স্ত্রী হোক বা বান্ধবী বা যে কোনো বন্ধু, সবাইকে খুশি করতেই ব্যস্ত তিনি। দ্য মেকিং অফ এ নাইস গায়। কিভাবে একটা মানুষ নাইস গায়ে পরিণত হয়, কিভাবে সে তার অনুভূতি এবং সম্মান ভুলে অন্যদের খুশি করে, কিভাবে একজন সবকিছুর জন্য অন্যের উপর নির্ভরশীল হতে পারে, অন্যের সুখের জন্য নিজের প্রয়োজন ও অনুভূতিকে কতটুকু বিসর্জন দিতে থাকবে। তাই ডক্টর রবার্ট বলেছেন যে একজন নাইস গায় হওয়া শুরু হয় ছোটবেলা থেকেই। এটা সম্ভব যে নাইস গায় যখন ছোট ছেলে ছিল, তার পরিবার তাকে সর্বদা ইগনোর এবং নেগলেক্ট করত। কেউ তার অনুভূতি বুঝতে পারেনি। এই কারণেই সম্ভবত তিনি শৈশব থেকেই তার অনুভূতিগুলো গোপন রেখেছিল এবং সর্বদা অনুভব করেছিল যে ভালোবাসা পাওয়ার একমাত্র রাস্তা হচ্ছে নাইস গায় হওয়া। এটা সত্য যে কোনো মানুষের জন্মের পর প্রথম 5 বছর তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই সময়েই শিশুর ব্যক্তিত্বের বিকাশ ঘটে। সে তার চারপাশের পরিবেশ দ্বারা প্রভাবিত হয়। এই বয়সে শিশুর মানসিক ও শারীরিক বিকাশে অভিভাবকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। শৈশব সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যা অনেকেই জানেন না।
তবে আমাদের সবারই এই জ্ঞান থাকা উচিত। প্রথমত, একটি শিশু যখন এই পৃথিবীতে আসে তখন সে সম্পূর্ণ অসহায়। সে সম্পূর্ণরূপে তার পিতামাতার ওপর নির্ভরশীল। তাকে যা খাওয়ানো হবে সে খাবে, যেমন রাখা হবে সেইভাবেই থাকবে। এত ছোট বাচ্চাদের অসহায় রেখে দেওয়া মানে তাদের মৃত্যুর মুখে ফেলা। কিন্তু ছোট শিশুরাও ইগো কেন্দ্রিক, অর্থাৎ তারা মনে করে যে তাদের সাথে যা ঘটছে তা তাদের দোষ। তাদের সাথে কেউ খারাপ ব্যবহার করলেও তারা বিরোধিতা করবে না, কারণ তাদের তেমন বোঝাপড়া নেই। একটি ছোট শিশু তার নিজের ভালো মন্দ বুঝতে পারে না, তাই কেউ তাকে অবহেলা করলেও তার মনে হবে এটা তার দোষ। একটি শিশুর জীবনে এমন অনেক ঘটনা আসে যখন সে অনুভব করে যে তাকে একা ফেলে দেওয়া হয়েছে। সে কাঁদতে থাকে, কিন্তু কেউ তাকে চুপ করানোর কেউ থাকেই না। প্রায়শই এই ধরনের বাবা মা তাদের সন্তানদের উপেক্ষা করে, প্রতিটি বিষয় তাদের বকাঝোকা করে, সবার সামনে তাদের অপমান করে। তারা ছোট ছোট ভুলের জন্য শিশুটিকে মারধর করে, এমনকি খারাপভাবে শাস্তি দেয়। অনেক সময় এমন বাবা মা আছেন যারা তাদের সন্তানকে দীর্ঘ সময় একা রেখে কোথাও চলে যান তাদের কাজে। এইবার পরের গল্প আমরা বলছি একজন নাইস গাই জস এবং তার বেদনাদায়ক শৈশব সম্পর্কে। জস একজন ব্যবসায়িক পরামর্শক। সে একজন সুশিক্ষিত, শারীরিকভাবে সক্রিয় এবং সফল ছেলে, কিন্তু তিনি ইন্টিমেট রিলেশনশিপকে ঘৃণা করেন। জস প্রায় তার রাগ দমন করে এবং সর্বদা চেষ্টা করে যে কারো হৃদয়ে আঘাত না করার। জস সব সময় অন্যদের উপর নির্ভরশীল মহিলাদের পছন্দ করেছেন। সে এমন নারীর প্রতি খুব আকর্ষিত হয়। জস সব সময় অন্যদের উপর নির্ভরশীল মহিলাদের পছন্দ করেছেন। সে এমন নারীর প্রতি খুবই আকর্ষিত হয়। এই কারণেই তিনি তার গার্লফ্রেন্ডের সাথে সম্পর্ক ছিন্ন করতে পারেনি, কারণ তিনি তার আর্থিক সমস্যার কথা জানতেন। জস বুঝতে পারে যে সে যদি তার গার্লফ্রেন্ডকে ছেড়ে দেয় তবে বেচারা তা সহ্য করতে পারবে না। জস নিজের সম্পর্কে বলেছিলেন যে তিনি এমন একটি পরিবার থেকে এসেছেন যেখানে সখ্যতা, ভালোবাসা এবং বোঝার অভাব রয়েছে। আসলে তার বাবা খুব রাগী মানুষ ছিলেন, যিনি তার সন্তানদের গালি দিতেন। সে তার ছেলেদের মারধর করত এবং তার মেয়েদের যৌন নির্যাতন করত। জসের মা ডিপ্রেশনের শিকার ছিলেন। যখনই সে ফিট থাকত, সে পাগলের মতো ঘন্টার পর ঘন্টা পরিষ্কার করত, আয়নার মতো সবকিছু উজ্জ্বল করত, এবং যখন সে হতাশ হয়ে পড়ত তখন সে ঘর ভাঙচুর করত এবং নিজের জীবন নেওয়ার হুমকি দিত। জসের বয়স যখন 15, তার মায়ের একবার স্ট্রোক হয়েছিল। তার মায়ের হাতে একটি লোড বন্দুক ছিল এবং তিনি আত্মহত্যা করতে যাচ্ছিলেন। জো দরজা ভেঙে ভিতরে যান এবং তার মায়ের হাত থেকে বন্দুকটি ছিনিয়ে নেন। এটা নতুন তেমন কিছু নয়, তার বাড়িতে প্রতিদিন এমন কিছু ঘটতেই থাকত। একভাবে জস এবং তার ভাই বোনেরা এই পরিবেশে অভ্যস্ত হয়ে গিয়েছিল। এটিও একটি বড় কারণ ছিল যা জসকে কঠোর পরিশ্রম করতে বাধ্য করেছিল, যাতে তিনি এই পরিবারে থাকার সময় পাগল না হয়ে যান। জস এখন তার পরিবারকে ঠিক করার দায়িত্ব তার মাথায় নিয়েছিল এবং সময়ের সঙ্গে সঙ্গে সে প্রতিটি পদক্ষেপে সে তার সুখের সাথে আপোষ করতে শুরু করে। এখন যেমনটি প্রায়শই নাইস ছেলেদের ক্ষেত্রে হয়, তিনি তার সম্পর্ক এবং চাকরির ক্ষেত্রেও আপোষ করতে শুরু করেছিলেন। মানে জস নিজের আগে অন্যের চাহিদা এবং সুখকে গুরুত্ব দিতেন। জস বলেছেন যে সমস্যাগুলি সমাধান করার তার ক্ষমতা তার জন্য আশীর্বাদ এনে দিয়েছিল, কারণ এগুলো ছাড়া ওর ওই রকম হাল হতো যা ওর ভাই বোন এবং বাবা মার সঙ্গে হয়েছিল। যদি আপনারও জসের মতো একটি মর্মান্তিক শৈশব ছিল, তাহলে বিশ্বাস করুন আপনি একা নন। আপনার মতো অনেক নাইস গাই আছে যারা একই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে বা গেছে, কিন্তু আপনি এই বেদনাদায়ক স্মৃতি থেকে পরিত্রাণ পেতে পারবেন না যতক্ষণ না আপনি আপনার আবেগ এবং অভিজ্ঞতা কারো সাথে শেয়ার করেন। ভাগ করে নেওয়ার মাধ্যমে
দুঃখ কমে যায়। তাই আপনার সাথে ভালো বা মন্দ যাই ঘটেছে ভুলে যান, আবার হাসতে শিখুন এবং একটি নতুন জীবন শুরু করুন। Get the sex you want. Success strategies for satisfying sex. নাইস ছেলেদের জীবনে একটি খুব বড় সমস্যা রয়েছে এবং তা হল তাদের যৌনতা সংক্রান্ত সমস্যা। প্রথমত, তারা যৌনতায় পূর্ণ আনন্দ পায় না এবং তারা এমন একজন সঙ্গী পায় যে সেক্সে একেবারেই আগ্রহী নয়। দ্বিতীয়ত, এমনও হয় যে প্রায়শই তারা যৌন মিলনের সময় তৃপ্তি পায় না এবং সেই কারণে নাইস গাইদের যৌন জীবন একটি খারাপ অভিজ্ঞতায় পরিণত হয় এবং তাদের মনে হয় যে এর থেকে সেক্সুয়াল রিলেশনশিপ না রাখাই ভালো। প্রায়শই তাদের পার্টনারও এই সমস্যার সমাধানে বিশেষ আগ্রহ নেয় না। তৃতীয় জিনিস, এটাও ঘটতে পারে যে নাইস গায়ের যৌন কর্মহীনতা রয়েছে। হতে পারে তার ইরেকশনের সমস্যা বা প্রিম্যাচিওর এজাকুলেশনের সমস্যা হতে পারে। চতুর্থ জিনিস, নাইস গায়রা প্রায় তাদের যৌন ইচ্ছাকে দমন করে। সে তার সেক্স ফ্যান্টাসি নিয়ে এক ধরনের গিল্ট অনুভব করে। ফোন সেক্স বা পর্নোগ্রাফির মতো জিনিস নিয়ে তারা কারো সঙ্গে শেয়ারই করতে চান না। এটি ঘটতে পারে যে নাইস গায়রা হস্তমৈথুন, সাইবার সেক্স বা এক্সট্রা ম্যারিশিয়াল অ্যাফেয়ারের মতো যৌন আচরণের শিকার হয়। সামগ্রিকভাবে এই নাইস গায়দের যৌন জীবন মোটেই সন্তোষজনক বলা যায় না। কিন্তু প্রশ্ন হলো, কেন তাদের এই সব সমস্যা হয়? কারণ এই নাইস গায়রা সেক্সের ক্ষেত্রে লাজুক এবং দ্বিধাবোধ করে। এখানে একটি উদাহরণ দেখা যায়। অ্যালেন ডক্টর রবার্টের ক্লায়েন্ট। তিনি মধ্যবয়সী বিবাহিত পুরুষ। অ্যালেনের সমস্যা হলো যে তিনি এক্সট্রা ম্যারিশিয়াল অ্যাফেয়ার করতে পছন্দ করেন বা বলতে পারেন তার এটি একটি অভ্যাস। কিন্তু ডক্টর রবার্ট বিশ্বাস করেন যে অ্যালেনের ভেজিফোবিয়া আছে, তার মানে সে তার যৌন সঙ্গীর সাথে বিছানায় থাকতে ভয় পায়। অ্যালেন গল্পটি বর্ণনা করেছেন যে একবার তিনি তার এক সুন্দরী মহিলা সহকর্মীর সাথে ব্যবসায়িক সফরে গিয়েছিলেন। সেই মহিলা তার সাথে অনেক ফ্লার্ট করার চেষ্টা করেছিলেন এবং দুজনেই অনেক যৌন বিষয় নিয়ে কথাও বলেছিলেন। তারপর এক সন্ধ্যায় তারা দুজনেই ড্রিঙ্ক করতে বারে যায় এবং তারপরে তারা ধীরে ধীরে ডান্সিং করতে থাকে। এরপরে মহিলাটি অ্যালেনকে তার ঘরে আমন্ত্রণ জানান। অ্যালেন রুমে গেলে সে অ্যালেনকে বলল যে দুজনে একসাথে হট টাবে স্নান করবে। অ্যালেন বাথটাবে উঠে তাকে হট টাবে আসার জন্য অপেক্ষা করতে শুরু করেন। কিছুক্ষণ পর সেও সেক্সি স্ট্রিং বিকিনি পরা হট টবে ঢুকে পড়ে। মেয়েটি অ্যালেনের কোলে বসল। দুজনেই চুমু খেতে লাগলো। এটা স্পষ্ট যে অ্যালেনও এখন খুব উত্তেজিত ছিল। কিন্তু মেয়েটি তাকে বিছানায় যেতে বললে অ্যালেন অস্বীকার করে। তিনি বলেছিলেন যে তিনি তার সাথে তার কাজের সম্পর্ক নষ্ট করতে চান না। একই ঘটনা তার অন্যান্য এক্সট্রা ম্যারিশিয়াল অ্যাফেয়ারের সাথেও ঘটেছে। সে মেয়েদের সাথে অনেক ফ্লার্ট করত, প্রেম ভালোবাসার কথা বলতো, কিন্তু যখন সেক্স করার কথা হতো অ্যালেন মুখ ফিরিয়ে নিত। এই কারণেই সে কখনোই যৌনতার প্রকৃত আনন্দ পেতেই পারেনি। আসলে অ্যালেন মনে করতেন যে মহিলারা যৌনতাকে খারাপ মনে করেন। একজন নাইস গাই হওয়ায় তিনি অনুভব করেছিলেন যে তিনি কোনো মহিলাকে সরাসরি যৌনতার জন্য জিজ্ঞাসা করতে পারবেন না, কারণ সে মহিলার খারাপ লাগতে পারে। আর এইভাবেই অ্যালেনের যৌন জীবন ছিল অসম্পূর্ণ। এমনকি তার স্ত্রীর সাথেও সে কখনোই তৃপ্তির সাথে যৌন মিলন করতেই পারেনি। অ্যালেন শুধুমাত্র ফ্লার্টিংয়ে বিশ্বাস করতেন। এটা তার নাইস গাই সিন্ড্রোমের একটি অংশ। কিন্তু 3টি উপায় আছে যার মাধ্যমে একজন নাইস গাই তার সমস্যার সমাধান করতে পারে এবং তার যৌন জীবন উন্নত করতে পারে। প্রথম এবং সর্বাগ্রে, ব্যাড সেক্স থেকে দূরে থাকুন। দ্বিতীয়ত, কাম আউট অফ ক্লোজেট, মানে আপনার সঙ্গীর সাথে আপনার অনুভূতি শেয়ার করুন। তৃতীয়ত, নিজের সমস্যার সমাধান নিজেই খুঁজুন। লাইল একজন ৪৫ বছর বয়সী কম্পিউটার প্রোগ্রামার। সবাই তাকে পছন্দ করে এবং তিনি একজন নিবেদিত প্রাণ খ্রিস্টানও।
সানডে স্কুলে শিক্ষকতাও করেন। তিনি সর্বদা মানুষের সাহায্যে এগিয়ে আছেন। কিন্তু এই নিখুঁত সামাজিক চিত্র সত্ত্বেও লায়েলের একটি গোপনীয়তা রয়েছে। সে পর্নোগ্রাফিতে আসক্ত। 15 বছর ধরে দাম্পত্য জীবনযাপন করলেও এই গোপন জবরদস্তিমূলক আচরণ সব সময় তার সঙ্গে ছিল। লায়েল দিনে কয়েক ঘন্টা পর্ন দেখে, ফোন সেক্স এবং সাইবার সেক্সও করে। লায়েল নিজেকে অনেকবার প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি এই খারাপ অভ্যাসটা ত্যাগ করবেন, কিন্তু তিনি এটি ছেড়ে যেতে পারেননি। ডক্টর রবার্ট বলেছেন যে ভালো ছেলেদের যৌনতা সম্পর্কে তাদের লজ্জা এবং দ্বিধা এড়াতে সহায়ক লোকেদের সমর্থন এবং সহানুভূতি প্রয়োজন, এবং তাদের উচিত তাদের অনুভূতি অন্য নাইস গাইদের সাথে শেয়ার করা, যাতে তারা বুঝতে পারে। নাইস গাইদের বোঝা উচিত যে সেক্সুয়াল হওয়া একটি নোংরা জিনিস নয়। লায়েলের স্ত্রী যখন ফোনের বিল দেখেন, তখন তিনি লায়েলের এই অভ্যাসের কথা জানতে পারেন। তিনি কিছু রেকর্ড করা নম্বরে কল করেন এবং যখন তিনি জানতে পারলেন যে লায়েল ফোন সেক্স এবং সাইবার সেক্স করেন, তখন তার স্ত্রী হতবাক হয়ে যান। প্রথম দিকে লায়েল অস্বীকার করতে থাকে যে এমন কিছু নেই, কিন্তু শেষ পর্যন্ত তিনি ভেঙে পড়েন এবং সবকিছু মেনে নেন। লায়েলের সবকিছু তার স্ত্রীর সাথে শেয়ার করতে বেশ কয়েক সপ্তাহ লেগেছিল। ডক্টর রবার্ট পরামর্শ দেন যে লায়েলের পৃথক সাইকোথেরাপি সেশনের যাওয়া উচিত, পাশাপাশি সেক্স অ্যাডিক্টের জন্য 12 স্টেপ গ্রুপ থেরাপি নেওয়া দরকার। এখানে লায়েল অন্যান্য সেক্স অ্যাডিক্টেডদের সাথে তার গোপনীয়তা এবং অভিজ্ঞতা শেয়ার করার সুযোগ পেয়েছিলেন। তার অনুভূতি শেয়ার করার পর তাকে খুব হালকা হালকা লাগছিল। এখন তার মন থেকে ভয় ও লজ্জা দূর হয়ে গিয়েছিল। একটি সাপোর্ট গ্রুপ ছাড়াও লায়েল এবং তার স্ত্রী এখন একে অপরের সাথে আরো খোলামেলা ছিলেন। তারপর ধীরে ধীরে দুজনেই একে অপরের সাথে ঘনিষ্ঠ হতে শুরু করে। যৌনতা নিয়ে লায়েলের ভয় ও দ্বিধা এখনো দূর হয়ে গেছে এবং তিনি একজন সাধারণ মানুষের মতো সুখী দাম্পত্য জীবন উপভোগ করতে সক্ষম হয়েছেন। গেট দ্য লাইফ ইউ ওয়ান্ট। জীবন, কাজ এবং ক্যারিয়ারে আপনার আবেগ এবং উদ্দেশ্য আবিষ্কার করুন। আপনি যে জীবন চান তা বেঁচে থাকার একমাত্র উপায় হল নিজেকে অ্যাকসেপ্ট করুন। আপনি যেমনই হন সেটাকেই স্বীকার করুন। অন্য কারোর জন্য নিজেকে বদলানোর দরকার নেই। আপনার ভয়ের মুখোমুখি হন এবং আপনার প্যাশনকে আলিঙ্গন করুন। এই গল্পটি চার্লির, যিনি একজন নাইস গাই হতে হতে ক্লান্ত হয়ে গিয়েছিল, তাই অবশেষে তিনি তার ভয়ের মুখোমুখি হন এবং জীবনের প্রতিটি চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করেন। আসলে চার্লি এমন একটা কাজে আটকে গিয়েছিল যেটা তার একদমই পছন্দ ছিল না। ভয় ও জটিলতা তার হৃদয়ে বাসা বেঁধেছিল। মাত্র 2 বছর আগে তিনি তার ইঞ্জিনিয়ারিং ডিগ্রি সম্পূর্ণ করেছিলেন। তবুও তিনি একই কোম্পানিতে ছিলেন যে কলেজে তিনি যোগদান করেছিলেন। চার্লির বস তাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি তার স্নাতক শেষ করার সাথে সাথে তাকে প্রমোশন দেওয়া হবে, কিন্তু তা হয়নি। ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকা সত্ত্বেও তিনি একই পদে কর্মরত ছিলেন। চার্লি এমন জীবন চাননি। তার আসল নেশা ছিল বিমান চালানো। তিনি পাইলট হতে চেয়েছিলেন, কিন্তু সমস্যা ছিল যে তিনি কখনোই চেষ্টা করেননি বা তার কাছে পাইলটের লাইসেন্সও ছিল না। তারপর একদিন চার্লির এক বন্ধু তাকে ডক্টর রবার্টের ওয়েবসাইট দেখালো। তিনি যখন নাইস গায়ের বর্ণনা পড়েন, চার্লি অবাক হয়েছিলেন। তার কাছে মনে হয়েছিল যে এটি তাকে নিয়েই লেখা। তিনি অবাক হয়ে গেলেন কিভাবে কেউ তার সম্পর্কে এত কিছু জানতে পারে। তারপর কয়েক সপ্তাহ পরে সাহস সঞ্চয় করে তিনি ডক্টর রবার্টকে একটি ইমেল লিখেছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে তাকে ডক্টর রবার্টের পুরুষদের গ্রুপ সেশনে যোগ দিতে হবে, কিন্তু তাকে তার অনুভূতির সবার সামনে শেয়ার করতে হবে। এই চিন্তাটি তার জন্য খুব ভীতিকর ছিল। চার্লির মনে একটা সংশয় ছিল, কিন্তু শীঘ্রই তিনি সিদ্ধান্ত নেন। তিনি ভেবেছিলেন যে তিনি এই ভয়ের মুখোমুখি হবেন। তিনি নিজেকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে যখনই কিছু তাকে ভয় দেখায়
তিনি এর সাথে লড়াই করবেন। চার্লি ধীরে ধীরে উন্নতি করছিল, কিন্তু নিশ্চিতভাবে এবং অবশেষে তিনি এটি করেছিলেন। পরবর্তী 18 মাসের জন্য চার্লি তার আবেগ পূরণ করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ ছিল, কারণ এটি এখন তার জীবনের উদ্দেশ্য এবং লক্ষ্য ছিল। তিনি নো মোর মিস্টার নাইস গাই গ্রুপে যোগদান করেন, যেখানে তিনি গ্রুপের বাকিদের কাছে তার আসল পরিচয় প্রকাশ করেন এবং তার নেতিবাচক আবেগও শেয়ার করেন। তিনি তার বাবাকে ডক্টর রবার্টের কাউন্সেলিংয়ে যোগ দিতেও বলেছিলেন। চার্লি তার বাবার কাছে স্বীকার করেছে যে তিনি শৈশব থেকেই অনুভব করছেন যে কেউ তাকে পাত্তা দেয় না বা সবাই তাকে উপেক্ষা করে। শৈশবকাল থেকে তার মনের মধ্যে চাপা পড়ে থাকা সমস্ত বেদনাদায়ক স্মৃতি তিনি শেয়ার করেছিলেন। সব অজুহাত ছেড়ে চার্লি ভর্তি নিল সেরা ফ্লাইং স্কুলে। তিনি পূর্ণ পরিশ্রম ও নিষ্ঠার সাথে প্রশিক্ষণ শেষ করেন এবং পাইলটের লাইসেন্স পান। তিনি তার গার্লফ্রেন্ডের সাথে তার পরিবারের দায়িত্ব নিয়ে যে সমস্যার সম্মুখীন হচ্ছেন সে সম্পর্কেও শেয়ার করেছেন। অবশেষে চার্লি তার পুরনো কোম্পানি থেকে পদত্যাগ করেছিলেন, কারণ তিনি একটি ইঞ্জিনিয়ারিং ফার্মে একটি ভালো চাকরি পেয়েছিলেন, যেখানে তার প্রতিভা এবং ক্ষমতার আরও প্রশংসা করা যেতে পারে। এই 18 মাসে চার্লি একজন অন্তর্মুখী, প্যাসিভ, নাইস গাই থেকে জীবনের উদ্দেশ্য এবং আবেগের সাথে একজন শক্তিশালী মানুষে রূপান্তরিত হয়েছিল। চার্লি ডক্টর গ্লোভারকে তার সাফল্যের সূত্রের জন্য ধন্যবাদ জানিয়ে একটি ইমেল লিখেছেন। প্রথমত, চার্লি নিজেকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি কখনোই ভিকটিম ফিল করবেন না। দ্বিতীয়ত, সে নিজেকে বিশ্বাস করতে শুরু করে তিনি এখন নিজেকে একজন শিক্ষিত শিল্প প্রকৌশলী হিসাবে দেখেছেন এবং বুঝতে পেরেছেন যে তিনি একজন দায়িত্বশীল প্রাপ্তবয়স্ক। তার পুরনো কোম্পানি ভালো চলছিল না, তাই তাকে চলে যেতে হয়েছিল। আজ চার্লি একজন নির্ভীক এবং সফল ব্যক্তি, যিনি তার জীবন নিয়ে খুব খুশি। তাহলে বুঝলেন তো, অবশেষে আমরা চলে এলাম উপসংহারে। উপসংহার, কনক্লুশন। এই অডিও বুক থেকে আপনি শিখেছেন একজন নাইস গাই কেমন হয়। এর সাথে আপনি অনেক নাইস গায়ের গল্পও জানতে পেরেছেন। আপনি নাইস গায়ের সমস্যা সম্পর্কেও পড়েছেন এবং এটিও বুঝতে পেরেছেন যে নাইস গাই সিনড্রোম প্রায়শই আমাদের শৈশব থেকে শুরু হয়। যখন একটি ছেলে তার পিতামাতার দ্বারা অবহেলিত হয় বা তাকে অ্যাকসেপ্ট করে না, বা যদি তার ব্যক্তিত্বকে চাপা দেওয়া হয়, তখন এই ধরনের শিশুরা প্রায়শই খুব বশ্যতাপূর্ণ বা ভীত হয়ে ওঠে। এই ধরনের লোকেরা কখনোই তাদের নিজের সিদ্ধান্ত নিজে নিতে সক্ষম হয় না, বরং তারা সবকিছুর জন্য অন্যের মুখের দিকে হাঁ করে তাকিয়ে থাকে। একভাবে তাদের নিজস্ব কোনো স্বাধীন চিন্তা বা ব্যক্তিত্বও নেই। তারা সারা জীবন অন্যদের খুশি করার চেষ্টা করে এবং সবাইকে হ্যাঁ বলে। আপনি এখানে আরো জানলেন যে সুন্দর লোক প্রায়শই যৌন সমস্যার সাথে লড়াই করে। হয় তারা যৌন সম্পর্কে পূর্ণ তৃপ্তি পায় না, বা তারা যৌন সম্পর্কিত সমস্যার শিকার হয়। যৌন কর্মহীনতা বা বাধ্যতামূলক যৌন আচরণের মতো সমস্যা তাদের সাথে ঘটতে শুরু করে। এই সমস্যা সমাধানের সর্বোত্তম উপায় হল আপনার সঙ্গীর সাথে সম্পূর্ণ সৎ থাকা এবং আপনার ভয় ও লজ্জা থেকে বেরিয়ে আসা। অবশেষে আপনি চার্লির গল্প শুনেছেন, যে কিভাবে তিনি তার নাইস গায়ের ইমেজ থেকে বেরিয়ে এসেছিলেন এবং সিদ্ধান্ত নিয়েছিলেন যে তার জীবনে আরো কখনো ভিকটিম কার্ড দেখানোর শিকার হবে না এবং নিজেকে সবচেয়ে বেশি বিশ্বাস করবে। আমরা আশা করি যে এই অডিও বুকটি আপনাকেও আপনার নাইস গাই সিনড্রোমের মুখোমুখি হতে সাহায্য করবে, কারণ আপনি একটি ছোট্ট বাচ্চা নন, কিন্তু একজন বুদ্ধিমান প্রাপ্তবয়স্ক, এবং আপনার জীবনে সবকিছু পাওয়ার ক্ষমতা রয়েছে এবং সেই ক্ষমতা আপনি রাখেন। তাই এখন আপনার ভয়, হতাশ বা বিব্রত হওয়ার দরকার নেই। নিজেকে নিয়ে গর্ববোধ করুন এবং জীবনে যা চান তাই করুন। আপনিও অন্যদের মতো ভালোবাসা, সুখ এবং সাফল্যের যোগ্য।
আপনি যা শিখেছেন তা আপনার জীবনে প্রয়োগ করুন এবং আপনার ভেতরে লুকিয়ে থাকা একজন নতুন ব্যক্তিকে স্বাগত জানান। আজ পর্যন্ত নো মোর মিস্টার নাইস গাই এই বাংলা শর্ট বুকটি এখানেই শেষ হলো। অবশ্যই অডিফিলকে সাবস্ক্রাইব করুন যদি এইরকম অডিও বুক রেগুলার এখানে শুনতে চান। ধন্যবাদ।